একলা চলো নীতিতে কংগ্রেস। এর আগে আমরা দেখেছিলাম 2016 হোক, 19 হোক, 21 হোক বা 24-এর নির্বাচন, বাংলার বুকে বহু নির্বাচন তো দেখলেন। বহু নির্বাচনে কংগ্রেস জোট সঙ্গী নিয়ে হাতে হাত রেখে এগিয়ে চলেছে। সিপিএমও তাই। সিপিএম সেই একই নীতি এখনো তো ধরে রেখেছেন, জোট সঙ্গী ছাড়া তারা চলবেন না। আর এই জোট সঙ্গীর ওপর ভরসা করে 2021-এর নির্বাচনে বিধানসভায় শূন্য, সেই শূন্যর গেরো এখনো কাটছে না সিপিএম এর। তাই কংগ্রেস বুঝতে পেরেছে যে সিপিএম এর সাথে থাকলে ব্যাড লাক ওটা। সিপিএম কংগ্রেসের জন্য ব্যাড লাক। সিপিএম এর সঙ্গে থাকলে তারা কিছুই করতে পারবে না। তাই একলা চলো নীতিতে কংগ্রেস। তারা প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। এই প্রার্থী তালিকা প্রকাশ করার পরই বোঝা যাচ্ছে রাজ্যের প্রায় প্রতিটি কেন্দ্রেই প্রার্থী দিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরীরা। নতুন মুখ নয়, যারা 2011-2016 নির্বাচনে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই একরাশ মুখের সমাহার এবারও দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেসের প্রার্থী তালিকায়। কারণ পুরনো চাল ভাতে বাড়ে, কথাটা তো প্রবাদেই রয়েছে। আর সেই অনুযায়ী পুরনো নেতৃত্বদের ওপরই ভরসা রাখছে কংগ্রেস। কংগ্রেসের এবারের প্রার্থী তালিকায় অধীর রঞ্জন চৌধুরী প্রায় 30 বছর পর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধীর রঞ্জন চৌধুরী তার বহরমপুর কেন্দ্র, যে কেন্দ্র থেকে তিনি সাংসদ হয়েছেন এত বছর, সেই কেন্দ্রে হেরে যাওয়ার পরই নতুনভাবে রাজ্যের বিধানসভায় রাজ্যের মসনদের ক্ষমতা দখলের লড়াইয়ে কতটা এগিয়ে কংগ্রেস। কারণ মুর্শিদাবাদ হোক, জঙ্গিপুর হোক, বহরমপুর হোক বা মালদা, এই সমস্ত জায়গায় বা এই বেলটায় কংগ্রেসের একটা ব্যাপক ভোট ব্যাংক ছিল, যে ভোট ব্যাংক ভাঙিয়ে নিয়েছিল তৃণমূল। কিন্তু হুমায়ুন কবির যখন তৃণমূল থেকে বেরিয়ে গেলেন, তখন তৃণমূলের সেই ভোট ব্যাংকেই থাবা বসিয়ে দিল। সেই ভোট ব্যাংক নিজের দিকে কিছুটা টেনে নিল। ফলে কংগ্রেসের ভোট ব্যাংক কোথাও গিয়ে তলানিতে পড়েছে। কংগ্রেসের ভোট ব্যাংকে ঘাটতি দেখা যাচ্ছে কোনো অংশে। কিন্তু যারা এর আগেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যারা এর আগেও কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে দলকে কিছু কিছু জায়গায় লিড এনে দিয়েছেন, কিছু কিছু জায়গায় জিতেছে দল, তাদের ওপরই 2026-এর বিধানসভা নির্বাচনে ভরসা রাখছে প্রদেশ কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের মুখ, সেই মুখের ওপর ভরসা রেখেই এবারে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। বিভিন্ন জায়গায় কংগ্রেস এবারে প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ অনেকে আশা করছেন সিপিএম যেভাবে শূন্যর গেরোতে ফেসে রয়েছে, সেই জায়গা থেকে সিট না পাওয়াটাই স্বাভাবিক। সিপিএম আর একটা সিট পাবে বলেও মনে হয় না, এবারে মনে হয় শূন্যই থাকবে। সেই জায়গায় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সিপিএম এর থেকে অন্তত বেটার পারফরমেন্স করবে, সিপিএম এর থেকে বরঞ্চ ভালো ফল করবে কংগ্রেস। সিপিএম যে শূন্যর গেরোয় আটকে রয়েছে, সেখান থেকে তো আর বেরোতে পারছেই না। সেই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী কিছুটা হাত ধরে টেনে নিয়ে কংগ্রেসকে ভালো জায়গায় নিয়ে যাবে। সিপিএম যতই জোট গঠন করুক, সরকার গঠন আর জোট গঠন এক জিনিস নয় সেলিম বাবু, সেটা হয়তো বোঝেনি। আর সেটা বুঝেই হয়তো অধীর রঞ্জন চৌধুরী বা রাহুল গান্ধীরা ঠিক করেছেন সিপিএম এর সঙ্গে আর জোট করে কোনো লাভ নেই। বাংলার মানুষের জন্য একাই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস, কাউকে দরকার নেই। কোনো জোট সঙ্গী, কোনো জোটের প্রয়োজন নেই। যে যে জায়গায় প্রার্থী দেবে সেই জায়গায় একা লড়বে কংগ্রেস। প্রায় 294টা কেন্দ্রে 294টাতেই প্রার্থী দেবে কংগ্রেস, এমনটাই জানিয়েছিল। আর সেই অনুযায়ী প্রার্থী তালিকা প্রকাশের পরই কংগ্রেসের মধ্যে যে উন্মাদনা, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ পুরনো নেতৃত্ব, পুরনো দাপুটে নেতৃত্ব, তাদের ওপরই কংগ্রেস ভরসা রাখছে। সেই অধীর রঞ্জন চৌধুরী, একসময় বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিরোধী অধীর রঞ্জন চৌধুরী। কারণ লোকসভা হোক, রাজ্যসভা হোক বা বিধানসভা,
বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিষয়ে প্রতি মুহূর্তে শব্দবাণে বিদ্ধ করেছিল এই অধীর রঞ্জন চৌধুরী। আর সেই অধীর রঞ্জন চৌধুরী যদি বিধানসভা নির্বাচনে জিতে বিধানসভায় যান, তাহলে মমতা ব্যানার্জির জন্য কিছুটা হলেও চাপ তো অনুভব হবেই। কারণ অধীর রঞ্জন চৌধুরী এমন একজন ব্যক্তি, কাউকে কোনো কথা শোনাতে দুবার ভাবেন না। তার চাঁচা ছোলা বক্তব্য আমরা বারংবার দেখেছি। বাংলার বুকে বাংলার রাজনীতিকে বিভিন্ন সময় তার এই বক্তব্য সংবাদ শিরোনামে উঠে এসছে। আর সেই একলা চলো নীতিতে এবার হাঁটছে কংগ্রেস। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে বিধানসভা নির্বাচন, ফলে প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।